হ্যালো স্টুডেন্টস, আমরা আগের চ্যাপ্টারে তড়িৎ চুম্বক পড়েছি। সেখানে আমরা কি দেখেছি না চুম্বক শক্তি আর তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি তৈরি করেছি। তার উদাহরণ হিসেবে আমরা ডিসি ডায়নামো দেখেছি। ডিসি ডায়নামোতে কি হয়েছে, তড়িৎ শক্তি আর চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি তৈরি করেছি। তৈরি করার পর সেটা আর্মেচারকে ঘুরিয়ে আমরা যান্ত্রিক শক্তিকে বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকি বা ব্যবহার করি। তো দেখো, সেটার এই বিপরীত একটা কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ এখানে আমরা কী নিয়ে আলোচনা করব, চুম্বক শক্তি আর যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ শক্তি তৈরি করব। দেখো, এটা খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তো তার জন্যে তোমরা প্রিভিয়াস যে লেকচারটা আছে তড়িৎ চুম্বক, সেটা ভালো করে বোঝার একটু প্রয়োজন আছে। কিছু জিনিস যেমন তোমার একটা পরিবাহী তারের ঘূর্ণনে তার কোন মেরু তৈরি হয়, ডান দিকে ঘূর্ণনে কোন মেরু, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনে কোন মেরু তৈরি হয় সামনের দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে কোন মেরু তৈরি হয় সামনের দিকে। এই জিনিসগুলো আমি প্রিভিয়াস যে চ্যাপ্টার আছে সেখানে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যদি ওগুলো বুঝে থাকো তাহলে ঠিকই আছে, নাহলে একবার বুঝে নেবে, পরবর্তী ক্ষেত্রে ওগুলো কাজে লাগবে লেঞ্জের সূত্র যখন পড়াবো। চুম্বক শক্তি ও যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি তৈরি করব। তো তার জন্য দেখো, আমার চুম্বকের কিছু জিনিস জানার প্রয়োজন আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমত হচ্ছে চুম্বক আবেশ। তোমরা এই সংজ্ঞা দুটো একটু লিখে নাও আর জিনিসগুলো একটু বুঝে নাও, কারণ এগুলোর উপরেই আমি পরবর্তী যে এই চ্যাপ্টারটা যে আছে এগুলোর উপরেই আলোচনা করব। তো এই জিনিসগুলো একটু ভালো করে ক্লিয়ার না হলে বুঝতে অসুবিধা হবে। দেখো, চুম্বক আবেশ পদার্থের কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের মধ্যে যে কটি আবেশ রেখা বা বলরেখা লম্বভাবে অতিক্রম করে তাকে ওই বিন্দুর চুম্বক আবেশ বলে। পদার্থের কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কটি আবেশ রেখা বা বলরেখা লম্বভাবে অতিক্রম করে তাকে ওই বিন্দুর চুম্বক আবেশ বলে। এটি একটি ভেক্টর রাশি, এর চিহ্ন হচ্ছে বি, মাথায় এরো দেওয়া আছে ভেক্টরের জন্যে। এর সিজিএস একক হলো ওরস্টেড, এসআই একক হলো ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। ঠিক আছে। তো দেখো, চুম্বক প্রবাহ। চুম্বক প্রবাহ কি না, কোনো চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলে যে কোটি আবেশ রেখা লম্বভাবে অতিক্রম করে তাকে ওই তলের চুম্বক প্রবাহ বলে। কি না, কোনো চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলে যে কোটি আবেশ রেখা লম্বভাবে অতিক্রম করে তাকে ওই তলের চুম্বক প্রবাহ বলে। এটি একটি স্কেলার রাশি, এর চিহ্ন হচ্ছে ফাই, একে বলা হয় ফাই। ফাই সমান কি, বি এ কস থিটা। এটা ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর দুটোর গুণফলের জন্য এরকম হয়েছে। তোমাদের এটার দরকার নেই, তোমরা সরাসরি বি এ লিখবে, এটা তোমাদের সিলেবাসে এত দূর অবধি নেই। ও আমি জাস্ট তোমাদের যাতে বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার হয় তার জন্য এটা বললাম। ফাই সমান কি, বি ইন্টু এ, যেখানে বিটা আমার কি না চুম্বক আবেশ, এ হচ্ছে ক্ষেত্রফল। আমি যেটাই চুম্বক প্রবাহ যে ক্ষেত্রফলে নির্ণয় করছি তার ক্ষেত্রফল, বি ইন্টু এ। এর সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল বা ওরস্টেড মিটার স্কোয়ার, ম্যাক্সওয়েল বা ওরস্টেড মিটার স্কোয়ার। আর এসআই একক হচ্ছে ওয়েবার। দেখো, আমি এখানে এই দুটো জিনিস ভালো করে একটু বোঝো। এখানে একটা দণ্ডচুম্বক রেখেছি, দণ্ডচুম্বক। দণ্ডচুম্বকে কি হয় না, এই যেরকম যদি একটা আমি চুম্বক নিই, এন এস দুটো মেরু থাকবে, এস এন। দেখো, আমরা আগের চ্যাপ্টারে ভালোভাবে বুঝেছি যে চুম্বকে কি হয়, বলরেখাগুলো এন মেরুতে শুরু হয়ে এস মেরুতে এসে প্রবেশ করে, এন মেরু থেকে বের হয়ে এস মেরুতে এসে প্রবেশ করে। এইভাবে বলরেখাগুলো থাকে। তার মানে বলরেখাগুলো এই দিকে যায়, এই দিকে এসে এই দিকে প্রবেশ করে, এইভাবে বের হয়ে এই দিকে প্রবেশ করে। এখন আমি এই যে বলরেখা বের হচ্ছে, এর কাছে যদি কোনো একটা এরকম ধরো একটা চুম্বক রাখা হয়েছে, চুম্বকের সামনে এখানে আমার একটা চুম্বক আছে, চুম্বক এর থেকে বলরেখা বের হচ্ছে এইভাবে। এদিকে এন মেরু যদি হয়, এন মেরু থেকে এস মেরুর দিকে বলরেখা আসছে। আমি যদি সামনে একটা এরকম কিছু রাখি, ধরো তারের একটা জালি রাখলাম, তারের জালি, ওই তার জালির মধ্য দিয়ে বলরেখাগুলো পাস করে এদিকে আসবে। ওই তার জালির মধ্য দিয়ে পাস করে সামনাসামনি রাখলে তার জালির মধ্য দিয়ে পাস করে এদিকে আসবে। তো সেটাই যে এই বইটা ধরো নিয়েছি, এই বইটার একক ক্ষেত্রফলে, এই বইটার ইউনিট ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা পাস করছে সেটাই কি না আমার চুম্বক আবেশ। একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা পাস করছে সেটা হচ্ছে কি চুম্বক আবেশ।
কি বলেছে, পদার্থের কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের মধ্যে যে কোটি আবেশ রেখা বা বলরেখা অতিক্রম করে তাই হলো ওই বিন্দুর চুম্বক আবেশ। তাহলে আমি কি বললাম, যদি আমি একটা এরকম তারজালি, বইয়ের আকৃতির তারজালি নিই, তার মধ্যে একটা দণ্ডচুম্বক রাখি, এন মেরু ধরো কাছে রাখলাম, এন মেরু থেকে এস মেরুর দিকে চুম্বক বলরেখা আসবে, তার মধ্যে যে কোটি বলরেখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাবে সেটাই হবে ওই বিন্দুর কি না চুম্বক আবেশ। দেখো এখানে আমি দেখিয়েছি, এখানে একটা দণ্ডচুম্বক রেখেছি যার এন মেরুটা এইদিকে আছে, এন মেরুর কাছে একটা তারের জালি রেখেছি, ধরো এটা তারের জালি, এই তার জালির একক ক্ষেত্রফল, এই মাঝে দেখো একটা গোল দেখিয়েছি, এটা একক ক্ষেত্রফল, এই একক ক্ষেত্রফলের মধ্যে একটাই চুম্বক বলরেখা পাস করেছে, ধরে নাও একটাই চুম্বক বলরেখা পাস করেছে, তাহলে এর চুম্বক আবেশ কত 1, এর চুম্বক আবেশ বি এর মান কত, বি সমান 1 হয়ে যাবে। চুম্বক আবেশ এখানে যদি এটা যদি ইউনিট ক্ষেত্রফল হয় আর একটাই যদি বলরেখা পাস করে তাহলে চুম্বক আবেশ কত, বি সমান 1। এরপর চুম্বক প্রবাহ কি, আমি কি বললাম, আমি চুম্বক আবেশ কী পেলাম না একক ক্ষেত্রফলে যে কটি বলরেখা প্রবেশ করছে। আমি এই পুরো বইটা ধরো রেখেছি, পুরো বইয়ের মতো তারজালি রেখেছি, এই পুরো বইয়ের মতো তারজালির মধ্যে দিয়ে মোট যে সংখ্যক বলরেখা বা আবেশ রেখা অতিক্রম করছে সেটাই হচ্ছে ওই বিন্দুর এই পুরো বইটার কি না চুম্বক প্রবাহ, এই 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 যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের চুম্বক প্রবাহ। ঠিক আছে, তো দেখো এখানে এই গোলটা না রেখে গোলটা আমি চুম্বক আবেশে দেখিয়েছি, এরপর একটা বড় গোলক তারের গোলক নিয়েছি, তার জালি ধরো নিয়েছি। তো এই যে পুরো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মধ্যে যে কোটি আবেশ রেখা অতিক্রম করেছে, মোট যে কোটি আবেশ রেখা অতিক্রম করেছে সেটাই হচ্ছে চুম্বক প্রবাহ। তাহলে দেখো এখানে মোট কতগুলো প্রবেশ করেছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে ফাই সমান আমরা কি পাবো, ফাই সমান 5 পাবো। তাহলে আবার কি, ধরো এখানে যদি একক ক্ষেত্রফলের মধ্যে একটা প্রবেশ করে, এর ক্ষেত্রফল যদি 5 একক হয় কতগুলো প্রবেশ করবে, 5টা প্রবেশ করবে। তোমার ধরো একটা পাত্রে 10 লিটার জল রাখা থাকে, 10 লিটার জল রাখা যায় বা 10 লিটার জল রাখবে তুমি, তোমাকে যদি 1 লিটারের চোঙ দিই তুমি কত লিটার ঢালবে, কবার ঢালতে হবে, 10 বার ঢালবে, তখন 10 বার ঢাললে 10 লিটার হবে। সেরকম এখানে যদি বি সমান 1 হয়, একটাই এই একক ক্ষেত্রফলে একটা বলরেখা অতিক্রম করছে এখানে, তাহলে পুরোটার যদি 5 একক হয়, 5টা দেখো 5 এককের জন্য 5টা বলরেখা অতিক্রম করবে, মোট 5টা করেছে, ফাই সমান কি 5। তাহলে ফাই সমান কি জানি আমরা, বি ইন্টু এ, বিটা কি চুম্বক আবেশ মানে যেটা একক ক্ষেত্রফলে প্রবেশ করছে, আর এটা কি পুরো ক্ষেত্রফল। আমি ধরো এই বইটা নিয়েছি, এর পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এ, আর এর একক ক্ষেত্রফলে তোমার বি মানে চুম্বক আবেশ হচ্ছে বি, মানে একক ক্ষেত্রফলে বি সংখ্যক কি এন সংখ্যক ধরো বলরেখা অতিক্রম করে, তাহলে এ ক্ষেত্রফলে কত সংখ্যক করবে, এন ইন্টু এ, তাহলে বি ইন্টু এ, তাহলে মোট চুম্বক প্রবাহ ফাই সমান কি হয়ে যাবে, বি ইন্টু এ, যেখানে বিটা কি চুম্বক আবেশ, এটা কি না ক্ষেত্রফল পরিবাহী তারের বা যে মাধ্যমের মধ্য দিয়ে তুমি বলরেখাগুলো পাস করাচ্ছ তার মোট ক্ষেত্রফল। তাহলে দেখো এই হলো আমার চুম্বক আবেশ ও চুম্বক প্রবাহ। আমি উপরটা মুছে দিই, আরও কিছু জিনিস আমি বোঝাবো, তার জন্য উপরটা মোছার প্রয়োজন আছে। এটা আশা করে নোট করা হয়ে গেছে, মুছে দিচ্ছি। দেখো এখানে একটা দণ্ডচুম্বক নিয়েছি আর একটা তোমার আমি কোনো পরিবাহী তারের কুণ্ডলী নিয়েছি, কোনো পরিবাহী তারের কুণ্ডলী, ধরো এটা বইয়ের আকৃতির একটা আমি পরিবাহী তার করেছি, তার একটা কুণ্ডলী নিয়েছি, সামনে আমার একটা এরকম দণ্ডচুম্বক আছে যেটা সামনে রেখেছি আমি, যার এন মেরুটা পরিবাহী তারের দিকে আছে, তুমি এস মেরুও রাখতে পারো, আমি এন মেরু ধরেই বোঝাচ্ছি। এদিকে কি হচ্ছে, বলরেখাগুলো বাইরে বের হয়ে এদিকে এসে এস মেরুতে প্রবেশ করবে, এদিক দিয়ে এসে এস মেরুতে প্রবেশ করবে।
দেখো আমি যদি এরকম জায়গাতে এরকম ধরো, এটা দূরত্ব হচ্ছে R1, এটা দূরত্ব, এটা R1, এটা R2। এখন ধরো R2 দূরত্বে আছে, R2 দূরত্বে থাকলে ধরো এত দূরে আছে, বলরেখাগুলো তো এইভাবে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তো যখন R2 দূরত্বে আছে তখন এখানে কতগুলো বলরেখা পাস করছে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। R2 দূরত্বে বলরেখা পাস করছে কতগুলো, 6টা। মানে এর চৌম্বক প্রবাহ কত, 6। এর চৌম্বক প্রবাহ 6, ফাই সমান 6। এখানে কতগুলো পাস করছে দেখি, R1 দূরত্বে কটা পাস করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখো আরও পাস করবে, 9টা 10টা। তাহলে এখানে ফাই সমান, এটা φ1 ধরলাম, φ2 ধরি, φ2 সমান কত, 6 বেরিয়েছে R2 দূরত্বে। এখানে যদি φ1 ধরি, φ1 সমান কত হবে, 10, φ1 সমান 10। তাহলে দেখো এখানে চৌম্বক, আমি এভাবে যখন পরিবাহী তারের কুণ্ডলীকে মানে বইটাকে যখন পিছন দিকে নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, বলরেখার সংখ্যা আমার কমে যাচ্ছে। যখন সামনের দিকে নিয়ে আসছি বলরেখার সংখ্যা বাড়ছে, বেশি সংখ্যক। এখানে দেখো R2 দূরত্ব ছিল, একটু বেশি দূরে ছিল, কত সংখ্যক বলরেখা পাস করেছে, কত হয়েছে, 6। মানে চৌম্বক প্রবাহ কত হয়েছে, 6। যখন R1 দূরত্বে আছে তখন সামনের দিকে আছে, চুম্বকের কাছে আছে একটু, তখন কত বলরেখা পাস করেছে না, 10টা, টোটাল 10টা পাস করেছে। R2 যখন R1-এর চাইতে কম হবে তখন φ1 কত হয়ে যাবে, 10। তাহলে কি হয়েছে না, চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়েছে। কত হয়েছে, যখন দূরত্বের পরিবর্তন হয়েছে তখন চুম্বক প্রবাহেরও পরিবর্তন হয়েছে। সেটা কত হয়েছে না, ডেল্টা ফাই আমি কি বলতে পারি, 10 - 6 সমান 4। ডেল্টা ফাই সমান কত হয়েছে তাহলে 4। মানে 4টা কি চৌম্বক প্রবাহ কম গেছে, ম্যাগনেটিক ফ্লাক্স এটাকে বলে ম্যাগনেটিক ফ্লাক্স। তো দেখো 4টা কম গেছে। এভাবে পরিবর্তন করে তোমার পরিবাহী তারকে বা তারের কুণ্ডলীকে সামনে বা পিছনে করে চৌম্বক প্রবাহের পরিবর্তন করা যায়। আর কিভাবে পরিবর্তন করা যেতে পারে, ধরো এখানে কলমটা আছে, এটা চুম্বক আমি যদি কলমটাকে সামনের দিকে নিয়ে যাই, আমি তারটাকে ফিক্সড রাখলাম, এই চুম্বকটাকে সামনের দিকে নিয়ে গেলাম। সামনের দিকে নিয়ে গেলে কি হবে, বেশি সংখ্যক বলরেখা এই তারের বলয়ের মধ্যে প্রবেশ করবে। আবার যদি চুম্বকটাকে দূর দিকে নিয়ে আসি তাহলে কম সংখ্যক বলরেখা পাস করবে। তার মানে কি, আর কিভাবে করা যেতে পারে না, চুম্বকটাকে দূরে সরিয়ে বা কাছে সরিয়ে চুম্বকের মুভমেন্ট, চুম্বকের স্থান পরিবর্তন করে করা যেতে পারে। আর পরিবাহী তারের স্থান পরিবর্তন করেও করা যেতে পারে। দেখো আর একভাবে করা যেতে পারে, কিভাবে না, এর ঘূর্ণন করে। এই পরিবাহী তার আছে, কতগুলো পাস করছে, ম্যাক্সিমাম সবচাইতে বেশি সংখ্যক সামনাসামনি যদি রাখি আমি এই পজিশনটা আমি চেঞ্জ করছি না, পজিশনটা মানে স্থানটা চেঞ্জ করছি না, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব। এরপর দেখো, ওরিয়েন্টেশন বলতে তোমার এর ঘূর্ণন করব আর কি। এর দেখো এখানে পজিশানে ফিক্সড আছে, এই পজিশানে আছে বইটা, চুম্বক আমার এই পজিশানে আছে, আমি এই পজিশানে কত লম্বভাবে আছে, ম্যাক্সিমাম চৌম্বক প্রবাহ প্রবেশ করছে, ম্যাক্সিমাম চৌম্বক প্রবাহ। আমি যখন এই বইটাই আস্তে আস্তে ঘোরাবো, ঘুরিয়ে যখন এভাবে 90 মানে সমান্তরাল নিয়ে আসবো বইয়ের সাথে, চুম্বক যে প্লেনে আছে, যেদিকে আছে বইটাকেও সেভাবে নিয়ে এলাম। এখন কত সংখ্যক পাস করছে, 0, কোনো বলরেখা পাস করছে এর মধ্যে দিয়ে, করছে না। এভাবে যখন করব ম্যাক্সিমাম বলরেখা, এইগুলো ধরো বলরেখা পাস করছে, যখন এইভাবে করছি পাস করছে না, তাহলে কি হচ্ছে, আমি বইটাকে ঘুরিয়ে বলরেখার সংখ্যা পরিবর্তন করতে পারছি। তাহলে দেখো কয়ভাবে চৌম্বক প্রবাহ পরিবর্তন করা যায়। এক, আমার যে কুণ্ডলী আছে, কুণ্ডলীর স্থান পরিবর্তন করে, চুম্বকের স্থান পরিবর্তন করে। আর কিভাবে না, ওই কুণ্ডলীকে নির্দিষ্ট জায়গাতে রেখে ঘুরিয়ে এভাবে ঘোরালে কি হচ্ছে, এভাবে 90 ডিগ্রি যখন ছিল এর সাথে যখন 90 ডিগ্রি ছিল তখন কি ছিল, ম্যাক্সিমাম বলরেখা পাস করছিল। যখন ঘুরে গেল এভাবে তখন কি হচ্ছে, মিনিমাম 0, কোনো বলরেখা পাস করছে না। এটা দিয়ে দেখতে পাচ্ছ আশা করি, কোনো বলরেখা পাস করছে না। তাহলে এই 3ভাবে চুম্বক প্রবাহর চেঞ্জ করা যায়, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করা যায়। আশা করি তোমরা চুম্বক আবেশ, চুম্বক প্রবাহ বুঝলে। দেখো অনেক আগে একটা পরীক্ষা করা হয়, কি পরীক্ষা করা হয় না, এরকম একটা তারের কুণ্ডলী নেওয়া হয়, তার সঙ্গে একটা গ্যালভানোমিটার যোগ করতে হবে। গ্যালভানোমিটার কি, যা তড়িৎ প্রবাহের মানে ক্ষুদ্রতম মানও শো করে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, ক্ষুদ্র তড়িৎ প্রবাহ হলেও সেটা গ্যালভানোমিটার একটা কাটা থাকে, সেটা ডিফ্লেক্ট করে বা একদিকে সরে, তো এ শো করে
মানে ক্ষুদ্রতম তড়িৎ প্রবাহ। তো দেখো এই যে তারের কুণ্ডলী আছে বা তারের লুপ, এর মধ্যে যদি আমি কোনো চুম্বককে সামনে এবং পিছনে নিয়ে যাই, সামনে এবং পিছনে এই যে গোলক আছে, এই গোলকটার থেকে সামনের দিকে আবার পিছনের দিকে এভাবে যদি নিয়ে যাই, তাহলে কি হয় না এর মধ্যে দেখা যায় কি যে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হতে শুরু করে। গ্যালভানোমিটারের কাঁটা কখন বিক্ষেপ হয় বললাম? যখন তড়িৎ প্রবাহ হয়, তাছাড়া গ্যালভানোমিটারের কাঁটা কোনোভাবে বিক্ষেপ হয় না। তাহলে নিশ্চয়ই তড়িৎ সৃষ্টি হচ্ছে, তাই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ হচ্ছে। এই তড়িৎ সৃষ্টি হচ্ছে, এটার উপর বেস করে প্রথম যে ব্যাখ্যা করেন এই তড়িতের কারণ বা তড়িতের অভিমুখ ব্যাখ্যা করেন না, তড়িতের পরিমাণ ব্যাখ্যা করেন তোমার আমাদের বিজ্ঞানী ফ্যারাডে কি করেন না, তার বিখ্যাত দুটো ল দিয়ে এই যে তড়িৎ আবেশ তৈরি হচ্ছে, এই আবেশের মাধ্যমে যে তড়িৎ তৈরি হচ্ছে, এটার সর্বপ্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী ফ্যারাডে। তো আমরা এখন ফ্যারাডের সূত্রগুলো একটু দেখে নেব যে উনি কি বলেছিলেন, তারপর ওগুলো ব্যাখ্যার মধ্যে আসবো। দেখো বিজ্ঞানী ফ্যারাডে যে সূত্রগুলি দেন সেগুলি নিম্নরূপ। কি না, কোনো কুণ্ডলীর বা লুপের সঙ্গে যুক্ত চৌম্বক প্রবাহ পরিবর্তিত হলেই কুণ্ডলীতে বা লুপে তাৎক্ষণিক তড়িৎচালক বল আবিষ্ট হয়। কোনো কুণ্ডলী বা লুপের সঙ্গে যুক্ত চৌম্বক প্রবাহ পরিবর্তিত হলেই কুণ্ডলীতে বা লুপে তাৎক্ষণিক তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎ চালক বল ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ পর্যন্ত কি হয়, চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়। যতক্ষণ পর্যন্ত চৌম্বক প্রবাহ পরিবর্তিত হয় তড়িৎচালক বল ততক্ষণ পর্যন্তই স্থায়ী হয়। সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। এই গেল ফ্যারাডের সূত্র। তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা দেখি যে দেখো ফ্যারাডের সূত্র কি বলেছে। আমি এরকম একটা চুম্বক নিলাম এন মেরু এস মেরু। ফ্যারাডের সূত্র অনুযায়ী কী বলেছে না, কোনো কুণ্ডলী বা লুপে চুম্বক প্রবাহ পরিবর্তিত হলেই কুণ্ডলী বা লুপে তাৎক্ষণিক তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে এখানে যদি সামনে আমি এই অবস্থায় ফিক্সড একটা লুপ রাখি, তার মধ্যে ধরো এরকম 5টা 2 4 5টা চৌম্বক প্রবাহ যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স 5টা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এরকম একটা লুপ এখানে ফিক্সড রাখি, অবস্থা রাখি, যার মধ্যে দিয়ে 5টা চুম্বক প্রবাহ যাচ্ছে, তখন কি আমি কোনো বিদ্যুৎ পাবো, তড়িৎচালক বল কোনো কিছু তৈরি হবে বা তড়িৎ তৈরি হবে না। কারণ এই যে এটা তো ফিক্সড আছে, আমার ধরো এই বইটার মধ্যে যদি আমি এখানে ফিক্সড রাখি, এটাকেও ফিক্সড রেখেছি, চুম্বকটাও ফিক্সড আছে, এই পজিশনে আছে দুজনেই, এর মধ্যে দিয়ে যে বলরেখার সংখ্যা পাস করছে সেটাও ফিক্সড হবে, সেটার কোনো পরিবর্তন হবে কি, হবে না। ধরো 10টা কি 50টা পাস করছে, 50টাই পাস করবে না। যদি 50টা সর্বদাই 50টাই পাস করে, কোনো তড়িৎচালক বল তৈরি হবে না। কখন হবে, যদি চৌম্বক প্রবাহ পরিবর্তিত হয়, এই 50টা থেকে যদি 100টা হয় বা 50টা থেকে যদি 0টা হয়, 50টা থেকে এই 50টা ধরো এখানে আছে, এখান থেকে সামনে নিয়ে এসে যদি আমি 100 করি, তাহলে কি হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, 50 থেকে 100 হয়ে গেল। আবার 50 আছে, সেখান থেকে দূরে নিয়ে গিয়ে আমি 0 করে দিলাম, তাহলেও কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো, কত হলো, 0 হয়ে গেল। এই দু ক্ষেত্রে তড়িৎচালক বলের সৃষ্টি হবে। যদি এখানে ফিক্সড থাকে হবে না, তাহলে কখন হবে, যদি এর চৌম্বক প্রবাহ পরিবর্তন হয়, সেটা কখন হবে, যদি আমি এটার মুভমেন্ট করাই, যদি সামনের দিকে নিয়ে আসি বা পিছন দিকে নিয়ে যাই, অথবা কি এই পজিশনে ঘোরাই। এই পজিশনে এখন 50টা আছে, ধরো এখন 30টা থেকে এখন কত হয়ে যাবে, 0টা, তাহলে এই পজিশনেও পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো ফ্যারাডের প্রথম সূত্র কি বলেছে না, কোনো কুণ্ডলী বা লুপের সঙ্গে যুক্ত চৌম্বক প্রবাহ পরিবর্তিত হলেই কুণ্ডলীতে তাৎক্ষণিক তড়িৎচালক বলের আবিষ্ট হয়, ঠিক আছে। এই যে চৌম্বক প্রবাহ হচ্ছে, এটার যদি পরিবর্তন হয়, আমি এখানে দূরে নিয়ে গেলাম, এখানে 3টা পাস করলো, পরিবর্তন হয়েছে, 5 ছিল 3 হলো, তড়িৎচালক বল সৃষ্টি হবে। কত পরিবর্তন হয়েছে, 2 পরিবর্তন হয়েছে। চৌম্বক প্রবাহের পরিবর্তন কত হয়েছে, 2, ম্যাগনেটিক ফ্লাক্স 2 কমে গেছে। তার মানে কি চৌম্বক প্রবাহ পরিবর্তিত হয়েছে, এখানে কি তৈরি হবে, তড়িৎচালক বল তৈরি হবে। তখনই কোথায় তৈরি হবে তড়িৎচালক বলটা, এই লুপের মধ্যে তড়িৎচালক বল তৈরি হবে, তড়িৎচালক বল তৈরি হবে। যদি ফিক্সড রাখি হবে না। তাহলে দেখো এই তড়িৎচালক বল কতক্ষণ স্থায়ী হবে, যতক্ষণ পর্যন্ত আমি মুভমেন্টটা করাবো।
ততক্ষণেই স্থায়ী হবে। আমি যদি এই পজিশনে রেখে এখানে ফিক্সড রেখে দিই, তড়িৎচালক বল উদ্ভব হলো। এটা কিন্তু সবসময় যে এরকম তড়িৎচালক বল চলতেই থাকবে এমনটা নয়। এই তড়িৎচালক বলটা ততক্ষণেই স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে মুভ করাবো, যতক্ষণ পর্যন্ত এটার মুভমেন্ট আমি এরকম করাবো। এটা যদি আমি এই পজিশনে ছিল, এই পজিশনে রেখে এখানে স্থির করে দিলাম, তাহলে আর তড়িৎচালক বল হবে না, কারণ এখানে গিয়েও ফিক্সড হয়ে গেল। আমাকে এটা বরাবর মুভমেন্ট করিয়ে যেতে হবে, তবেই তড়িৎচালক বল আবিষ্ট হবে। সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে দ্বিতীয় সূত্রটা দেখো, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। সময়ের সঙ্গে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তন হয়, তার আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। তাহলে দেখো এখানে আমি ধরলাম φ1, 3-4 ধরনের। এখানে ধরো যখন এই পজিশনে ছিল তখন ধরলাম φ1, যখন এই পজিশনে এসছে তখন হয়ে গেল φ2। তাহলে পরিবর্তন কত হলো? পরিবর্তনকে আমরা কী হিসাবে লিখি? ডেল্টা ফাই সমান কি? ডেল্টা φ1 সমান কি? ডেল্টা φ1 মাইনাস φ2। সেটার জন্য সময় কতটা নিয়েছে? সময় ধরো টি নিয়েছে। এখানে T1 থেকে T2 সময়ে তোমার এর যে পরিবর্তন হয়েছে ডেল্টা ফাই, তখন কি হয়ে যাবে? সময়ের পরিবর্তন ডেল্টা টি সমান কি? T2 মাইনাস T1, φ2 মাইনাস φ1 তো যাই হোক। তো দেখো ডেল্টা টি কি, মানে ডেল্টা ফাইটা কি না চুম্বক প্রবাহের পরিবর্তন, ডেল্টা টিটা কি সময়ের পরিবর্তন, কত সময় লেগেছে ওই চুম্বক প্রবাহ পরিবর্তিত হতে। ঠিক আছে, তাহলে পরিবর্তনের হার কত? একক সময়ে কত হবে? একক সময়ে কি হয়ে যাবে? পরিবর্তনের হার কি হয়ে যাবে? ডেল্টা ফাই বাই ডেল্টা টি। যদি ডেল্টা টি সময়ে পরিবর্তন হয় ডেল্টা টি সময়ে পরিবর্তন হয় ডেল্টা ফাই, তাহলে একক সময়ে পরিবর্তন কত হবে? ডেল্টা ফাই বাই ডেল্টা টি। এটাই তো পরিবর্তনের হার। আমরা যেমন বেগ যদি বলি, বেগ বলতে আমরা কি বুঝি? একক সময়ে সরণ পরিবর্তনের হার। একক সময়ে যতটা সরণ হয় সেরকম এরও যে চুম্বক প্রবাহ পরিবর্তনের হার বলতে আমরা কি বুঝবো? একক সময়ে যতটা চুম্বক প্রবাহ পরিবর্তিত হয় সেটা কি না মোট চুম্বক প্রবাহের পরিবর্তন বাই ওই পরিবর্তনের জন্য মোট ব্যবহৃত সময়। তাহলে সেটা কি হয়ে যাবে? ডেল্টা ফাই বাই ডেল্টা টি। এটা কার সাথে সমানুপাতিক হবে না তড়িৎচালক বলের সাথে সমানুপাতিক হবে। তাহলে এখানে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি না ই সমানুপাতিক ডেল্টা ফাই বাই ডেল্টা টি। তাহলে ই সমানুপাতিক ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ই সমানুপাতিক ডেল্টা ফাই বাই ডেল্টা টি। তাহলে দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারলাম না চৌম্বক প্রবাহ পরিবর্তিত হলে তড়িৎচালক বল সৃষ্টি হবে। আর কি জানতে পারলাম যে তোমার আবিষ্ট তড়িৎচালক বলের ম্যাগনিটিউড কত, কি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেটার পরিমাণ জানতে পারলাম। কিন্তু ফ্যারাডের সূত্র থেকে আমরা এই তড়িতের অভিমুখ কি হবে সে অভিমুখ সম্পর্কে কোনো ধারণা কিন্তু পাই না। ফ্যারাডের সূত্র থেকে এই যে তড়িৎ সৃষ্টি হয়, আবেশের ফলে যে তড়িৎ সৃষ্টি হয়, সেই তড়িৎ কোন অভিমুখে যাবে বা অভিমুখ কী হবে সেটার কোনো ধারণা ফ্যারাডের সূত্র দিতে পারেনি। তো সেটার ধারণা দিয়েছিলেন লেঞ্জ। তো এরপর আমরা পড়ব লেঞ্জের সূত্র। দেখো লেঞ্জের সূত্র আমরা কি পাবো না আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কী হবে সেটা লেঞ্জের সূত্র থেকে পাই। তাহলে এর আগে লেঞ্জের সূত্রটা আমরা একটু জেনে নিই। লেঞ্জ কী বলেছিলেন না তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যাতে যে কারণে প্রবাহ আবিষ্ট হয় প্রবাহ সর্বদাই সেই কারণকে বাধা দেয়। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যাতে যে কারণে প্রবাহ আবিষ্ট হয় প্রবাহ সর্বদাই সেই কারণকে বাধা দেয়। দেখো এই জিনিসটার আমি কিভাবে এক্সপ্লেন করব দেখে নাও একটু। তো আমি ধরে নিলাম যে এখানে একটা এস মেরু এন মেরু একটা চুম্বক আছে, এটাতে দিয়ে আমি এই লুপের মধ্যে আমি তড়িৎচালক বল আবিষ্ট করতে চেয়েছি। তাহলে আমি তারটাকে ফিক্সড রাখলাম, তারটাকে ফিক্সড রেখেও তো আমি তড়িৎচালক বল আবিষ্ট করতে পারি। কিভাবে না চুম্বকটাকে সামনে পিছনে করে তারটাকে ফিক্সড রাখলাম, চুম্বকটাকে সামনের দিকে পিছন দিকে নিয়ে এসে
করতে পারি, আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট করতে পারি এর তারটা, পরিবাহী তারটার মধ্যে। এখন ধরো আমি এই পরিবাহী তারটাকে এটাকে সামনের দিকে নিয়ে এলাম, সামনের দিকে নিয়ে এলাম, তখন এর মধ্যে ধরে নিলাম যে তোমার এস মেরু সৃষ্টি হচ্ছে, এস মেরু সৃষ্টি হচ্ছে। এস মেরুতে আমরা আগের লেকচারে কি দেখেছিলাম, এস মেরুতে আমরা আগের লেকচারে কি দেখেছিলাম যে এস মেরু কখন সৃষ্টি হয়, যদি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হয় তখন সামনের দিকে এস মেরু সৃষ্টি হয়। সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করেছিলাম, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা ডান হাতের তালুর নিয়ম দিয়ে কিভাবে হয়েছিল সেটা আমরা দেখিয়েছিলাম। তো দেখো এখানে এস মেরু সৃষ্টি হয়েছে, তার মানে এখানে কি হবে না, প্রবাহ কি হবে, প্রবাহ ভিতর দিকে যাবে, প্রবাহের অভিমুখ, চুম্বক প্রবাহের অভিমুখ কোন দিকে হবে, ভিতর দিকে একই অভিমুখে কাজ করছে, একে অভিমুখে কাজ করছে এখানে। তার মানে এস মেরু যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন এখানে এস মেরু সৃষ্টি হয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরলেই এস মেরু সৃষ্টি হয়। তার মানে কি হয়, এখানে তখন প্রবাহ অন্তর্মুখী হয়, ভিতরের দিকে যায়। এখন দেখো এই এন মেরু আর এস মেরু পরস্পরকে আকর্ষণ করবে। এন মেরু আর এখানে যে এই আবিষ্ট তড়িৎচালক বলের জন্য যে প্রবাহ তৈরি হয়েছে তার জন্যে এই লুপে কোন মেরু তৈরি হয়েছে, এস মেরু। এই এন মেরু আর এস মেরু পরস্পরকে কি করবে, আকর্ষণ করলে এই যে বাধা দেওয়ার কথা আবিষ্ট তড়িৎ প্রবাহ, সেই কারণকে সর্বদা বাধা দেয়। বাধা দিচ্ছে কি, দিচ্ছে না। তাহলে এখানে এমন মেরু তৈরি হবে, এই লুপে এমন মেরু তৈরি হবে যাতে এটাকে আকর্ষণ না করে পরস্পর বিকর্ষণ করে, পরস্পরকে না টানে বিকর্ষণ করে। সেটা কখন হবে, যদি এখানে এন মেরু তৈরি হয় তবেই পরস্পরকে বিকর্ষণ করবে, মানে যে কারণে আবিষ্ট হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে, চুম্বকের যাওয়াটাকে বাধা দেবে এই ডিরেকশানে। তাহলে যদি এন মেরু তৈরি হয় মানে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ না ঘুরে, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, বিপরীত দিকে করে দেখি, বিপরীত দিকে করলে কি হয় দেখেছি, লুপের সামনের দিকে এন মেরু সৃষ্টি হয়। সেটা কিভাবে ব্যাখ্যা করেছিলাম, ডান হাতের তালুর নিয়ম দিয়ে বা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে। তোমরা আগের ভিডিওতে এগুলো ব্যাখ্যা করেছি, দেখে নিতে পারো। তো দেখো এখানে কি, তাহলে কোন মেরু তৈরি হবে সামনের দিকে, এন মেরু পরস্পরকে কি করবে, এন মেরু এবং এন মেরু পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে কি, যে কারণে এই চুম্বকের সামনের দিকে আসার কারণে কি হয়েছিল না, তড়িৎ চুম্বক এর মধ্যে দিয়ে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছিল বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছিল, সেই কারণকে এন মেরু সৃষ্টি করে বাধা দিচ্ছে। মানে আমি চুম্বককে যদি এদিকে সামনের দিকে নিয়ে যাই তাহলে কোন মুখী প্রবাহ পাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তী, বাম দিকে প্রবাহ হচ্ছে, বামাবর্তী প্রবাহ পাবো, বামাবর্তী বা কোন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহ পাবো। যখন কি করছি না, এন মেরুকে লুপের সামনে দিকে নিয়ে আসছি, যখন এন মেরুকে লুপ থেকে দূরে সরিয়ে নিচ্ছি, এই যে এন মেরু আছে এটাকে সামনের দিকে নিয়ে এসে এভাবে দূরে সরিয়ে নিলাম। তার মানে কি হবে দেখো, এখানে যদি এন মেরু তৈরি হয়, এই এন মেরুর অভিমুখ কোন দিকে, এন মেরুর অভিমুখ তো এই দিকে হবে। এন মেরু থেকে কি হয়, বলরেখাগুলো বের হয়, মানে বলরেখার অভিমুখ এই দিকে হবে, বাইরের দিকে হবে। এন মেরু থেকে কি হয়, বলরেখা বের হয় বাইরের দিকে। তাহলে এন মেরু তৈরি হলে বলরেখার অভিমুখ কোন দিকে হবে, বাইরের দিকে, আমার দিকে হবে। আমার চুম্বক কোন দিকে, কোন অভিমুখে সরছে, এই অভিমুখেই সরছে। মানে ওর যে সরাটাকে বেশি হেল্প করবে। তুমি এইদিকে দৌড়ে যাচ্ছ, আমি তোমাকে পিছন দিক থেকে আরও যদি ঠেলি, কিন্তু বেশি জোরে দৌড়াতে পারবে বা বেশি জোরে আগিয়ে যাবে। তো এটা কি হয়, মোটরসাইকেলকে যদি কেউ পিছন থেকে ঠেলে বা সাইকেল যে কেউ চালাচ্ছে সেটাকে যদি কেউ পিছন থেকে ধাক্কা মেরে দেয় তাহলে কী হবে, সাইকেলের স্পিড বেড়ে যাবে। সেরকম তাহলে কি তুমি সেই যে সাইকেল চালানোটাকে সাপোর্ট করছো, ঠেলছো মানে কি, তুমি তার গতিটাকে বাড়াচ্ছ, তাকে সাপোর্ট করছো। তুমি যদি টেনে ধরো তাহলে কি হবে, তুমি আটকাতে চাইছো, আমার লেঞ্জের সূত্র অনুযায়ী সেটাই করবে, ও আটকাতে চাইলে কি করতে হবে, একে এমন তোমার এই চুম্বক প্রবাহ অভিমুখ এমন করতে হবে যাতে এই কারণটাকে বাধা দেয়। এর যে সরে যাওয়া কারণটা কখন বাধা দেবে, যদি আমার চুম্বক যে প্রবাহের অভিমুখ
যদি এই অভিমুখে কাজ করে, যদি এই অভিমুখে কাজ করে, এই অভিমুখে কাজ করতে চাইছে, এই অভিমুখে সাইকেলটা ওই অভিমুখে যেতে চাই, আমি এই দিক থেকে টেনে ধরছি, মানে কি আমি বাধা দিচ্ছি। এও বাধা দেবে কখন না যদি এর প্রবাহের অভিমুখটা এই দিকে হয়, তাহলে কি হবে তখন এখানে না ওই দিকে কখন হবে, যখন এস মেরু তৈরি হবে তখন এস মেরু থেকে বাইরের দিকে, এস মেরুতে ভিতর দিকে ঢুকে এই লুপে, এই দেখো তড়িৎ ক্ষেত্র এখানে বলরেখাগুলো ভিতর দিকে ঢুকেছে, তো ভিতর দিকে ঢুকেছে, আমি সামনের দিকে দেখলে ভিতর দিকে ঢুকেছে, সেটা এস মেরুতেই হয় ভিতর দিকে ঢুকে। তাহলে এস মেরু তৈরি হয় কখন না যখন প্রবাহ কি হয় দক্ষিণমুখী বা ঘড়ির কাঁটার দিকে। যদি এন মেরু তাহলে দূরে সরে যায়, এন মেরু যদি পরিবাহী এই যে আমার এখান থেকে এখানে ছিল, এখান থেকে যদি এন মেরু দূরে সরে যায় তাহলে কোন দিকে প্রবাহ পাবো আমি, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে বা ডান দিকে প্রবাহ হবে, ডান দিকে প্রবাহ হবে। ঘড়ির কাঁটার দিকে হয় তখন এস মেরু তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয়েছিল ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এখানে কাজে লাগাবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে ঘড়ির কাঁটার দিকে প্রবাহের জন্য কিভাবে এস মেরু তৈরি হয়, সেটা আগের লেকচারে আমি বলেছি। তো তার মানে সামনের দিকে নিয়ে এলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহ হবে, এই প্রবাহের জন্যে ওই লুপের মধ্যে এন মেরু তৈরি হবে। আবার যদি দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে দূরে সরিয়ে যাওয়াটাকে বাধা দেবে কখন, যদি এখানে এস মেরু তৈরি হয়, আকর্ষণ বলের মাধ্যমে দূরে সরিয়ে যাওয়াটাকে বাধা দেবে। তো সেটা কখন তৈরি হবে এস মেরু, যদি ডান দিকে প্রবাহ হয়। তাহলে সামনের দিকে নিয়ে এলে কি কোন দিকে প্রবাহ হবে, বাম দিকে, দূরে সরিয়ে নিয়ে গেলে ডান দিকে প্রবাহ হবে। এই গেল লেঞ্জের সূত্র। এরপর দেখো লেঞ্জের সূত্রকে শক্তি সংরক্ষণ সূত্র রূপে কীভাবে ব্যাখ্যা করব না, দেখো আমি মুছে দিই এটা, আমি ধরে নিলাম যে এখানে আমি একটা লুপ রেখেছি, একটা লুপ, তার মধ্যে চুম্বককে সামনে এন মেরু আছে, এস মেরু আছে, এই এস এন মেরুকে সামনের দিকে নিয়ে আসছি। সামনের দিকে নিয়ে আসার জন্য এখানে এস মেরু তৈরি হয়েছে, মানে ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হচ্ছে। লেঞ্জের সূত্র অনুযায়ী বিপরীত দিকে হওয়ার কথা ছিল, আমি ধরে নিলাম যে সামনের দিকে প্রবাহ হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হচ্ছে, এখানে এস মেরু তৈরি হয়েছে। যদি এস মেরু তৈরি হয় তাহলে কি হবে না এরা পরস্পরকে আকর্ষণ করবে, এই চুম্বকটার আশাটাকে আরও স্মুথ করবে। এর তাহলে কোনো গতিশক্তি বাইরে থেকে কোনো প্রভাব ছাড়াই, আমি যে ঠেলছি এই ঠেলা ছাড়াই এটা পরস্পরের কাছে আসতে চাইবে, মানে আমার কোনো বাইরে থেকে শক্তি না দিয়েও আমি তড়িৎ শক্তি তৈরি করতে পারবো। যদি সামনে যদি আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে, তাহলে বাইরে থেকে আর ঠেলার প্রয়োজন আছে যে পরস্পর নিজের কাছাকাছি চলে আসবে। চলে আসার জন্যে আমার বাইরে থেকে শক্তি না দিলেও এর গতিশক্তি বজায় থাকবে, এদের দুজনের মধ্যে গতিশক্তি বজায় থাকবে। তার মানে কি তড়িৎ শক্তি তৈরি হবে। আমার যদি গতিশক্তি বজায় থাকে তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই তড়িৎ শক্তি তৈরি হবে। তো এখানে এস মেরু তৈরি হলে সেটা কি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে? কোনো শক্তিকে এমনিতে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। আমি কি করছি এখানে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি। আমি এই চুম্বকে বা লুপে যান্ত্রিক শক্তি দিচ্ছি বাইরে থেকে, আমি হয় চুম্বকটাকে সামনের দিকে যান্ত্রিক শক্তি দিয়ে নিয়ে আসছি, নয়তো লুপটাকে যান্ত্রিক শক্তি দিয়ে সামনের দিকে বা পিছনের দিকে নিয়ে যাচ্ছি। এই যান্ত্রিক শক্তিকে আমরা তৈরি করছি কোন শক্তিতে না বিদ্যুৎ শক্তিতে। তাহলে যদি বিষম মেরু তৈরি হয় বা এখানে এন মেরু রাখলে যদি এস মেরু তৈরি হয় তাহলে বাইরে থেকে যান্ত্রিক শক্তি দিতে হবে না, আপনা আপনি সেটা হবে, মানে পারপিচুয়াল মোশন মেশিন বলতে পারো। তো সেটা কখনোই হয় না, যেটা একটা হাইপোথেটিক্যাল চিন্তাভাবনা যে পারপিচুয়াল মোশন মেশিন, বাইরে থেকে কোনো পারপিচুয়াল মোশন মেশিন তাদেরকেই বলে যেসব মেশিনগুলো বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই ছাড়াই কাজ করতে পারে। তো সেটা এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি, আমাদের ফুয়েল বা অন্য কোনো মাধ্যমে শক্তি দিতে হয় বাইরে থেকে। তো দেখো তাহলে এখানে কখনোই এস মেরু তৈরি হবে না, এটা শক্তির সংরক্ষণ সূত্রের পরিপন্থী। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র থেকেও লেঞ্জের সূত্র ব্যাখ্যা করা যায়। এই তড়িৎ প্রবাহের অভিমুখের জন্যে বিজ্ঞানী ফ্লেমিং আর একটা রুল দেন। উনি যেমন পরিবাহী তারের অভিমুখ কী হবে সেটার জন্য ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়েছিলেন। এখানে তোমার পরিবাহীতে কী ধরনের কোন অভিমুখে বিদ্যুৎ যাবে বা তড়িৎ কোন অভিমুখে হবে সেটার উপর নির্ভর করে ফ্লেমিং ডান হাতের একটা নিয়ম দেন, যেটা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম নামে পরিচিত। দেখো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটা দেখি তাহলে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্টা তর্জনী ও মধ্যমা পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্টা পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। ডান হাতের
ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্টা তর্জনী ও মধ্যমা পরস্পরের সমকোণে রাখা হয়েছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্টা তর্জনী ও মধ্যমা পরস্পরের সমকোণে রাখলে যদি বৃদ্ধাঙ্গুষ্টা পরিবাহীর গতির অভিমুখ, যেটা আমি সামনের দিকে পিছনের দিকে নিয়ে আসছি, পরিবাহীর গতির অভিমুখ, তর্জনী যদি চৌম্বক প্রবাহের অভিমুখ, যেটা কোন দিকে কাজ করে, এন মেরু টু এস মেরু, এন মেরু টু এস মেরু কাজ করে, এন মেরু থেকে এস মেরুর দিকে চৌম্বক প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা প্রবাহিত তড়িতের অভিমুখ নির্দেশ করবে। এই হচ্ছে তোমার ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তাহলে দেখো এখানে দেখিয়েছি, এটা আমার বৃদ্ধাঙ্গুষ্টা পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করেছে, এটা হচ্ছে তোমার তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করেছে, আর এটা হচ্ছে প্রবাহের গতির অভিমুখ আই নির্দেশ করেছে। এটাকেও আমরা এফ বি আই হিসাবেই মনে রাখবো একই নিয়মে। এফ হচ্ছে ফোর্স পরিবাহীর গতি, বি চৌম্বক ক্ষেত্র, আই হচ্ছে প্রবাহের গতির অভিমুখ, এই পরিবাহীর তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে এটাকেও এফ ভি আই হিসাবেই মনে রাখবো। আর দুভাবে তাহলে ফ্লেমিংয়ের দুটো নিয়ম পেলাম আমি। একটা নিয়ম কিসের জন্য পেয়েছিলাম, যে পরিবাহীর গতির অভিমুখের জন্য, আর একটা নিয়ম কিসের জন্য পেলাম, যেটা পরিবাহীর গতির জন্য তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটার জন্য ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম পেলাম। দেখো আমি প্রতিটা জিনিস ডিটেলসে ব্যাখ্যা করছি। আমার হয়তো লেকচারগুলো একটু বড় হয়ে যাচ্ছে, সেটা আমি নিজেও দেখেছি, লেকচারগুলো বড় হচ্ছে, কারণ আমি প্রতিটা জিনিস ব্যাখ্যা করছি, প্রতিটা জিনিস ডিটেলসে ব্যাখ্যা করছি, যাতে তোমাদের মনে কোনো কোয়েশ্চেন না থাকে, যেন প্রতিটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়। একটু ধৈর্য সহকারে দেখবে, ভালো লাগবে আশা করি, বুঝতেও পারবে। তো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই শেষ করছি। এরপরে আমরা এসি জেনারেটর ডিসি জেনারেটর পড়াবো, আর ট্রান্সফরমারটাও পড়িয়ে দেবো, আমি বলেছিলাম ওটা পড়িয়ে দেবো, যদিও তোমাদের সিলেবাসে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম মনে হয় নেই, আমি অতটা ডিটেলসে দেখিনি সিলেবাসটা, মনে হয় তোমাদের ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম নেই। তবুও তোমরা জানার জন্য একটু জেনে নেবে, তাহলে বাকি জিনিসগুলো বুঝতে পারবে ঠিকঠাক। আর ট্রান্সফরমার তোমাদের নেই, তবুও ওটা একটু সংক্ষেপে আমি বলে দেবো। ব্যাস আজকে এই পর্যন্তই।